সেই রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই এই যে লুটেরারা ক্ষমতায় ছিল এবং এখন যারা আছে তারাও ওই দিকেই যাচ্ছে, ক্ষমতার লোভে লাভে। ইউনূস সাহেবের মতো একজন অনেক উঁচু মাপের মানুষও কূটকৌশল করে সকাল বিকাল কথা পাল্টিয়ে ক্ষমতায় থাকতে চায়, যে ক্ষমতাটা তার রাজনৈতিক ভাবে, যে ক্ষমতাটা ইলেক্টেড জনগণের দেওয়া ক্ষমতা, একটা অনির্বাচিত ক্ষমতাকে উনি দীর্ঘস্থায়ী করে নিজের লাভ এবং লোভ এবং তার আশেপাশের সমস্ত মানুষের লাভ এবং লোভকে চরিতার্থ করতে চায়। শুধু তাই না, বাঙালি এবং বাংলাদেশের চরিত্রটাকে উনি বদলে দিতে চায়। কাজে উনি যতদিন পর্যন্ত ঠিক না হয়েছেন এবং ওনার লোকজন ঠিক না হয়েছে, এই যে অস্থিরতা কতদিন চলবে, ঈদের পরে কত ঈদ আসবে যাবে, কিন্তু বাঙালি জীবনে আর আসবে না। ওই যে আপনি লেবানন দেখেন। কিন্তু ধরুন আমি যদি ছাত্র নেতাদেরই কথা বলি, ধরুন নাহিদ ইসলাম এমনকি 26শে মার্চ স্মৃতিসৌধে দাঁড়িয়েও বলেছেন যে মানে একটা এই যে শুধুমাত্র নির্বাচন হয়ে যাবে এবং ক্ষমতার বদল ঘটবে, তাতে আসলে তো কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। তারা তো বলছেন, মানে আপনি তার মানে কোনো ভরসা রাখতে পারছেন না যে রাজনীতির লুটপাটের সংস্কৃতি সংস্কারের দিকে বাংলাদেশ যাবে। আপনি বরং মনে করছেন যে এখন যারা ক্ষমতায় আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা আসলে ক্ষমতাটাকে স্থায়ী করতে চাচ্ছে। তো আপনার দল বিএনপির ক্ষেত্রে তো এরা বরং বলছেন যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, যাতে ক্ষমতায় গিয়ে তারা মানে আরো বেশি লুটপাটে অংশ নিতে পারে, মানে তারা যাতে তাদের ক্ষমতা এক রকমের জাহির করতে পারে। তো তাহলে আসলে মানে সেই দিক থেকেই আপনি বলছেন কিনা, মানে আপনাদের নির্বাচনের অস্থিরতাটা সেদিক থেকে কিনা? আমি আপনাকে বলি যে ছেলেপেলেরা, ওদেরকে আপনারা খুব গুরুত্ব দেন। এই ছেলেপেলেদের চেয়ে আমার ছোট ছেলের বয়স অনেক বেশি। আমার ছোট ছেলেটাই ব্যারিস্টার। এইসব ছেলেপেলেদের 5 বছর পড়াইতে পারে, অন্য আমার বড় ছেলের বয়স 45 বছর। কাজে আমি এইসব ছেলেপেলে কথা বলবে আর তাদের উত্তর আমাকে দিতে হবে, এটা আমি আমার ভাটি অঞ্চলের ভাষায় বলি, আইনরে বাই কলির কাল, ছাগলের চাটে বাঘের গাল। এইসব ছেলেপেলে দেশটাকে কোন দিকে নিবে আমি জানি না। এরা যদি সুস্থির মতো না হয়, এরা যদি সভ্য না হয়, এরা যদি আদব কায়দা না শিখে শুধু বেয়াদবের মতো কথা বলে, তাইলে এই দেশের ভাগ্যে কপালে দুঃখ আছে। আমি মনে করি না যে তারপর ইলেকশন তাইলে কি হবে, কি সংস্কার করবে? তাই ইলেকশন তো করবে একটা রাজনৈতিক সরকার, আর রাজনৈতিক সরকার যদি আসতে হয় সেখান তো ইলেকশনই যে মাস্ট। একটা ইলেকশনের জন্য দেশে 30 লক্ষ লোক মারা গেল। এই এখান যেহেতু 70 সনের নির্বাচনের রায়কে মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, কাজেই মানুষ যুদ্ধ শুরু। নির্বাচনটা তো একটা মস্ত বড় ব্যাপার। হাসিনা যে আজকে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মূল কারণ হলো হাসিনা 14 সনে মানুষকে ইলেকশন থেকে বঞ্চিত করছে। 18 সনের দিনের ভোট রাতে করে নিশিরাতের ভোট করছে। 24 সনে আমির ভোট করছে। মানুষের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই তো 5ই আগস্টের যখন বলছে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। শেখ হাসিনা কবে যাওয়ার অর্থই তো হইলো শেখ হাসিনা যাবে আর একটা জাতীয় সরকার আসবে। জাতীয় সরকার আসতে হইলে তো, বা একটা নির্বাচিত সরকার আসলে তো দেয়ার মাস্ট বি এন ইলেকশন। কাজে ইলেকশনের কথা যদি বলা হয় ইলেকশন করলেই বিএনপি লুট করবে, হ্যাঁ বিএনপি যদি ইলেকশন করে কে লুট করে, 6 মাস পরে বিএনপির ঘাড়ের উপরে মানুষ পাড়া মেরে ধরবে, আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে। এইভাবে তো জিনিসটা রিফাইন্ড হবে এবং পলিশ হবে। তা না হলে একটা সমাজ কিভাবে পলিশ হবে? ইলেকশন ছাড়া তারা কি সংস্কার করতে চায়? এই সংস্কারের মানে কি? আমি তাদেরকে তো চিনি যে ওই 11 জন 12 জনকে সংস্কারক হিসাবে রাখা হয়েছে। এই 11-12 জন মানুষকে তো আমি চিনি। এরা দেশের জন্য 2 পয়সার কাজ কবে কোন দিন করছে? দেশের মানুষের পক্ষে দাঁড়ায় কোন দিন রাজপথে কোথায় ঘাম জড়াইছে? এরা যদি জনপ্রিয়তার দিক থেকে আমি তুলনা করি, সারা বাংলাদেশে যে কোনো সেটা তারা ইলেকশন করবে, 500 থেকে 5,000 ভোট যদি কেউ পায়, আমি মনে করবো বাপের বেটার কাজ করছে। এরা আমাদেরকে সংস্কার করে দিবে। আমেরিকা থেকে আইসা 40 বছর আগে যে লোকটা আমেরিকা চলে গেছে, সে আইসা বলবে যে আমি বাংলাদেশের নাম বদলায় দিব। বাংলাদেশের নামটা হইলো মায়ের নামের মতো। আমার মার নাম হলো, আমি প্র্যাকটিক্যালি বলতে, আমার নাম মায়ের নাম হলো হুসেনা বানু। নামটা একটা পুরানো নাম। তখন একজন আইসা বলবে ফজলুর রহমান তোমার মার নামটা তো পুরানো নাম, আমি একটা আধুনিক নাম রাইখে দিই, তোমার মার নাম হবে মধুমালতী।
মানব যে লোকটা দেশের নাম পরিবর্তন করতে চায়, হয় সে রাজাকার, যদি রাজাকার না থাকে তাকে সে রাজাকারের বাচ্চা, তার বয়স না থাকতে, আর না হয় সে রাজাকারের চেতনায় বিশ্বাসী একজন লোক। দেশের নাম, মায়ের নাম যারা বদলাতে চায় তাদেরকে আমার সংস্কারের দায়িত্ব দিতে হবে। যারা বাংলাদেশের 4টা স্তম্ভ, 4টা পিলারের উপর দাঁড়াইছে, যে বাংলাদেশ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, আমি আমার দলের প্রতি এত কৃতজ্ঞ। বিএনপির মতো দল কালকে বলছে যে না, স্তম্ভ বদলানো যাবে না, মূল প্রিন্সিপাল বদলানো যাবে না, অর্থগুলাকে একটু ডিফারেন্স করে দেওয়া যেতে পারে। একটা গণতন্ত্র রাইখা ওই লোকটা 40 বছর যাবত যে বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক না, এমনকি আমেরিকার নাগরিকত্ব থেকে সে রিজাইনও করে নাই, সে বললো ওই 3টা স্তম্ভ বাদ দিয়া দিবে। আমার বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালির চিন্তায় চেতনায় 52 সনে আমি আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য জীবন দিছি, রক্ত দিছি, সে আমাকে আমার সেই বাঙালি জাতীয়তাবাদকে সে বাদ দিয়ে দিবে। সেই লোকটা, যে লোকটা 40 বছর চলে গেছে, যে কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামী ছিল না। আমি ফজলুর রহমান ছিলাম 60-এর দশক থেকে, স্লোগান দিছি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। আমার এই মুখের স্লোগান পদ্মা আমার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর 10টা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান। আমি এই আলিরিয়াজদের জন্য আমার মুখের সেই ভাষাটা বদলায় ফেলবো, এবং এটা আমাকে মানতে হবে। তার কথা, তার লেখার কথা, যে আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও ওই রাষ্ট্রের মূলনীতি নিয়ে যেমন ঐক্য নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস বা ঐতিহাসিক ন্যারেটিভ, ঐতিহাসিক বয়ানটা কি হবে তা নিয়েও অনৈক্য আছে। তো সেই সূত্রেই কিনা জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা বড় আওয়াজ আছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, যে আওয়ামী লীগ বিএনপি সব দেখা হয়ে গেছে, এখন থাকুক না, ইউনূস সাহেব দেখি না উনি দেশটাকে কোথায় নিয়ে যান। যারা মনে করে না যে অনির্বাচিত সরকার তাতে কি, যারা মনে করে যে নির্বাচন হলেই বা কি হবে, সেই অংশটাও তো আছে। কাজে একটা অনির্বাচিত সরকার সেই সমর্থনে যে নির্বাচিত হয়ে যে দলগুলো ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি, কাজে এরা তো থেকে যেতেই পারেন, সেই যুক্তিটার জোরে ইউনূস সাহেবের সরকার দীর্ঘ সময় থাকতে পারবেন? মার নামের আগে, মা, আমি মা ডাকি, মার নামের আগে একটা খুব সুন্দর শব্দ আপনি লাগাই দিলেন। সুন্দর শব্দটা হইল সৎ। তাহলে কি হলো? সৎ মা। এই যে মা না ডেকে আপনি সৎ মা ডাকতে চাচ্ছেন, নির্বাচনটা একটা শব্দ মা, আপনি সামনে একটা সুন্দর স্বপ্ন অনির্বাচিত সরকার লাগাই দিলেন। অনির্বাচিত কোন সরকার তো হতে পারে, এইটা ইন্টারিম পিরিয়ডের জন্য হইতে পারে, এইটা খুবই লিমিটেড পিরিয়ডের জন্য হইতে পারে। বট গাছ যেমন, কলা গাছ যেমন বট গাছের চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না, অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত। আর আমরা তাদেরকে চরিত্র যা জানতেছি, 9 মাস তো তারা আছে, এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। অথবা যদি একটু ভদ্রলোকের মতো বলা হয়, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার তো খুব ভালো মানুষদের সরকার বলে আমার মনে হইতেছে না। এমন কোন নিজেরাও আমি বলছিলাম উনি বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের একজন, আগামী 100 বছর তার মতো সন্তান আসবে কিনা জানি না, কিন্তু আজকে আমি আমার মনে হয় আমার কথাটা বোধহয় একটু বেশি বলে ফেলছিলাম আবেগের তাড়নায়। ইউনূস সাহেব তো সকাল বিকাল রাত্র দুপুর কথার মধ্যে তো উনি ঠিক থাকতে পারেন না। উনি তো সবাইকে কিছু না দিয়ে উনার নিজের যে 1000 কোটি টাকার যে ট্যাক্স, এটা তো 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করায় নিয়ে নিলেন। আমি আপনাকে কাগজ গ্যাজেট দেখাইতে পারি, সবকিছু আছে। উনি তো ওনার সবকিছু মাফ করলেন। ওনার আশেপাশের লোকজন, এনজিও যারা করতো তাদেরকে উনি মন্ত্রিত্ব দিলেন, এবং মন্ত্রিত্বের সমস্ত মন্ত্রিসভা উনি চালাচ্ছেন। ইচ্ছা করলে উনি কাজের বুয়ারেও ওনার মন্ত্রী করতে পারবেন। আমার তো ওনার যে ব্যাপকতা, ওনার সারা পৃথিবীতে ওনার যে নাম, এখন আমার মনে হয় ওনার নামটা শুধু ব্যবসা বাণিজ্য এনজিও করার জন্য নাম, বাট পলিটিশিয়ান ইজ পলিটিশিয়ান। সুখে দুঃখে
শুদ্ধ ভুলে politician is politician and he is required to the country's problem, to solve the country's problem. Politician একমাত্র পারে একটা দেশের সমস্ত সমস্যা সলভ করতে, ভুলে অথবা শুদ্ধ, একবার ভুল করবে পরে আবার শুদ্ধ করবে। পলিটিশিয়ান ছাড়া রাষ্ট্র ঠিক হবে না। ইনু সাহেবদের মতো ওই ব্যবসায়ী, এনজিও দারি, ওই অমুক বিসিএস ছিল, অমুক সিএসপি ছিল, এদেরকে দেখে ফেললাম। তো দেখা তো কোনো, এখন মনে মনে চিন্তা করি কি করলাম ভাই, গাজীর গীত গায়া 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। বাংলাদেশের মানুষের তো এখন এই অবস্থা হয়ে বসছে। আপনি ভোট নেন, তারা যে 2% ভোট পায়, যে ছেলেরা 160টা গাড়ি নিয়ে বাড়িতে যায়, এতে তাদের মানসিকতাটা, জনপ্রিয়তা বুঝে যায় না, এতে তাদের মানসিকতাটা বুঝে যায়। আমি ফজলুর রহমান, আমি ইটনামিটামন অষ্টগ্রাম। আব্দুল হামিদ আমার প্রতিদ্বন্দ্বী ছিল সারা জীবন, উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি হাজার হাজার পুলিশকে বাধা দিচ্ছে, তারপরে আমি গেলে পরে 10,000 লোক গ্রামে হচ্ছে। এখন এই বাউ হাটটা তুলে দিলে 10,000 লোক হয়, আমার 1 পয়সাও খরচ করতে হয় না, একটা গাড়িও লাগে না। এটা মানসিকতায় বোঝা যায়। এই ছেলেটা আমার জন্য যদি কেউ একটা গেট করে, ওর সদস্য পদ থাকবে না। ইটনাতে অষ্টগ্রামে মিটামনে যে একটা গেট কে করছে, আমি ওর বাপের নামটা দেখে নিই। এখন এই ছেলেটা যে 160টা গাড়ি নিয়ে গেছে, তারপরে দল হিসাবে 1,37,00,000 টাকার যে ইফতার খাওয়াইছে, টাকা করতে চাইলো, সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হইলো যে তোমার তো 1 পাতাই মেলে না রে বাবা, তুমি তো এখনো শিশু। আমার যে সন্তানের এই ধরনের মানসিকতা, প্রথমেই সেরাটনে খাইতে চায়, ইন্টারকন্টিনেন্টাল সোনার গায়ে খাইতে চায় বা খাওয়াইতে চায়, যে 4 কোটি টাকা দামের গাড়িতে চড়তে চায়, বাড়িতে গেলে পরে 100 গেট চায়, 160টা মাইক্রো চায়। এই মানসিকতা দিয়া তো একটা দেশ, আমি তাদের কাছে সমস্ত ক্ষমতা ছেড়ে দিতে রাজি। আমি রিটায়ার করব, আজকে রিটায়ার করব, কিন্তু আমার সন্তানদের তো দেখতে হবে যে আমার সন্তান ভালো সন্তান হয়েছে। আমি আমার সন্তানকে সবকিছু লিখে দিয়ে দিতে রাজি, কিন্তু সন্তানের বেয়াদবি তো আমি সহ্য করব। এইটা হচ্ছে বাংলাদেশ। এই সন্তানেরা দেখা, তারা কেন প্রথমেই বলো 47 আর 24 হইলো স্বাধীনতা, 71 কিছু না, এই কথাটা কেন বললো? এইটার উত্তর দিয়ে তো এদের জান বাঁচবে না। আমি তো বললাম তো, একটা ইতিহাস আসবে একদিন যেদিন এদেরকে প্রমাণ। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা বলতেই চাই আপনার সঙ্গে বিস্তারিত, কারণ মুক্তিযুদ্ধ খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সম্ভবত একে অপ্রাসঙ্গিক করার চেষ্টার কারণে 2024-এর পরে। সেই প্রসঙ্গে আসবো, কিন্তু এই যে আপনি বলছেন বিএনপির কথাটা একটু পরে বলবেন, এবং বলে আপনি সার্জিস আলমের কথা বলছিলেন, বা এই জাতীয় নাগরিক পার্টির মহাসমারোহের ইফতারের কথা বলছিলেন, মহাব্যয়ে। তো 2024-এর আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা এই কাজটি করছেন, যে তারা নাকি নানা রকম চাঁদাবাজি, লুটপাট, গায়ের জোর খাটানো, এগুলোতে জড়িত হয়ে পড়েছেন। জামায়াতের আমির থেকে শুরু করে এমনকি বিএনপি নেতৃবৃন্দের অনেকেও স্বীকার করছেন এবং বলছেন যে এদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না। তো তাহলে মানে বাংলাদেশের মানুষের সামনে অপশন আছে কিনা? বাংলাদেশের মানুষ সে কারণেই ভাবছে কিনা যে করুক না, 2024-এর নতুন নেতারা একটু লুটপাট করুক না? শুনেন, আমি এই খুব একটা বড় আলুর বস্তা, আপনি কি আলু চেনেন? মিষ্টি আলু অথবা গোল আলু চেনেন তো? খুব একটা আলুর বস্তা মাথার মাটি করে নিয়ে গেলাম। মানুষ দেখলো যে এই লোকটা জোর করে বড় একটা আলুর বস্তা নিয়ে গেল। আরেকজন বুদ্ধিমান, সে আলুর বস্তা, সে স্বর্ণের দোকানে ঢুকে তার 2 পকেটে হীরা আর স্বর্ণ ঢুকায় 2 পকেটে করে নিয়ে গেল। কেউ দেখলো? ডাকাতির চিন্তা কোনটা বড় ডাকাত? বিএনপির একটা কর্মী, হাজার হাজার কর্মী কিন্তু বিএনপির জেল খাটছে। ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়ে গেছে, শত শত কর্মী গুম হয়েছে, বিএনপির লাখ লাখ মামলা হয়েছে। আমি ফজলুর রহমান আমেরিকাতে নির্বাসনে রয়েছি, আমি রিট করে দেশে আসছি, জেলে গেছি। আমি ফজলুর রহমানের কথাই বলছি। 10 বছর আমি বাড়িতে যেতে পারি নাই, মা বাবার কবর দেখতে যাইতে পারি। অনেক কর্মী নির্যাতিত হয়েছে, এমন হয়েছে ডান্ডা বেরিয়ে পায়ে পড়িয়া বাবার জানাজায় আসছে, মায়ের জানাজায় আসছে। সেই ছেলেটা জেলখানা থেকে বাইরে যখন ইদানিং কালে দেখছে স্ত্রীর পেটে ভাত নাই, অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই, বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই, আমারও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, হইতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে, হইতে পারে 5,000 টাকা নিচ্ছে, আমি এটা অস্বীকার করবো। এটা তো একটা বিএনপি, তো একটা প্ল্যাটফর্ম, এটা তো একটা মানে খুব সংঘবদ্ধ একটা দল, তা না।
নিতে পারে, এরকম করছে করছে বলে দুর্নামটা বেশি হয়েছে। দোকানে গিয়া কইছে 500 টাকা দাও, 200 টাকা দাও, রিক্সাওয়ালার কাছে চাঁদা চাইছে, বাস স্ট্যান্ডে গেছে, এই নাম হয়েছে। কিন্তু আমি গেছিলাম রাজশাহী কিছুদিন আগে, সেই রাজশাহী 25শে ফেব্রুয়ারি আমি গেছিলাম। সেই 25 ফেব্রুয়ারি শুনলাম যে একটা রাজনৈতিক দল সামান্য টাকার একটা প্রতিষ্ঠান দখল করছে। সেই প্রতিষ্ঠানের ভ্যালু হইল মাত্র 12 থেকে 13,000 কোটি টাকা। সারা বিএনপি মিলে যে লুটটা করছে, যদি করেও থাকে, এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এক রাজশাহীতে তারা 12-13 হাজার কোটি টাকা। ওই দিনও আমার কাছে ময়মনসিংহের কি কি দখল করছে তারা।